এক্ষেত্রে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড নিয়ে একের পর এক প্রতিক্রিয়া জানাচ্ছে বিভিন্ন মহল। এক্ষেত্রে পিছিয়ে নেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও। জাতিসংঘের পর এবার শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে সংস্থাটি। বিবৃতিতে সংগঠনটির মহাসচিব অ্যাগনেস কেলামাহ বলেছেন, 2024 সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের সময় সংগঠিত সহিংসতা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে তদন্ত এবং সঠিক বিচারের মাধ্যমে তাদের বিচার করা উচিত। ভুক্তভোগীদের ন্যায় বিচার এবং জবাবদিহিতা প্রয়োজন, কিন্তু মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরো জটিল করে তোলে। এটি চূড়ান্ত অবমাননাকর এবং অমানবিক শাস্তি। কোনো বিচার প্রক্রিয়ায় এর স্থান নেই বলে উল্লেখ করে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে 1400 জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছেন। বেঁচে যাওয়া এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক মানবাধিকারের মান পূরণকারী স্বাধীন ও নিরপেক্ষ বিচার পরিচালনা করা প্রয়োজন। তবে আসামিদের অনুপস্থিতিতে বিচারের অনাকাঙ্ক্ষিত গতি এবং রায় এই জটিল মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে। যদিও শেখ হাসিনার পক্ষে আদালত আইনজীবী নিয়োগ দিয়েছিলেন, তবুও তার প্রতিরক্ষামূলক প্রস্তুতির জন্য সময় অপর্যাপ্ত ছিল বলে মনে করে সংস্থাটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওই বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, এটি কোনো সুষ্ঠু বিচার ছিল না। 2024 সালের জুলাইয়ের ভুক্তভোগীরা আরো ভালো কিছু পাওয়ার যোগ্য। বাংলাদেশের এমন একটি ন্যায় বিচার প্রক্রিয়া প্রয়োজন যা পক্ষপাতের সন্দেহের বাইরে সম্পূর্ণরূপে ন্যায্য ও নিরপেক্ষ হবে। এছাড়া মৃত্যুদণ্ডের মাধ্যমে আরো মানবাধিকার লঙ্ঘনের আদেশ দেবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ভুল করছি তার পক্ষে বলছি, বেকুবের মতো। আমি একটা সময় তার পক্ষে বলছি, বেকুবের মতো তারে বিশ্বাস করে তখন যদি বলতো যে ওত নিছেন 3 মাসের ভিতরে নির্বাচন দেন, এক কথায় নির্বাচনটা নিলে সব কুল রক্ষা হইতো, দেশটা অচল হইতো না। এটা করে নাই। এখন এই জন্য আমি বলছি, আর ডাকসুর কথা বলছেন, ধরেন যদি এই ফেসিবাদী আওয়ামী লীগ সরকার পলায়ন না করতো, 3 জনের ভিতরে গুপ্ত একজন শিবির নাই, জামাত নাই, এটা কেমনি বুঝবেন? এই জন্য এই সরকারের উচিত ছিল গুপ্ত রাজনীতি করবে আন্ডারগ্রাউন্ড পার্টি, বামপন্থীরা। গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থায় গুপ্ত রাজনীতির জায়গা নাই, এই নিষিদ্ধ করা উচিত ছিল। গুপ্ত রাজনীতি থাকবে কেন? আপনি ঢাকা ইউনিভার্সিটি যারা ছাত্রলীগের হেলমেট বাহিনী ছিল, তারা ইলেকশনে দাঁড়ালো কেমনে? গুপ্ত যারা গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক যুগে গণতন্ত্রে কোনো অবস্থাতেই সমর্থন পায় না, তাদের নিষিদ্ধ করা উচিত। আমার কাছে এটা মনে হচ্ছে, আপনি যেটা বলছিলেন যে আমি বহুত আগে এটির ফাঁদে বাংলাদেশ, এটা আমি বলেছিলাম। এখন আমেরিকায় যে কর ট্যাক্স বসাইছিল আমেরিকা, তখন যা গোপন চুক্তি করে আসছে, এটা জানেন আপনি? কি চুক্তির ভিতরে আছে এরপর তো জানেন না। এখন যে সেনাঘাঁটি হবে না, এটা কি করে বলেন? পোর্ট তো দিয়েই দিছে, মানবিক করিডোর দিবে না, এটা নিশ্চয়তা কি? সেটা যে তাই না, আপনি কতটা জানেন? যখন এটা নিয়ে আলোচনা, তার অনেক আগে থেকেই মালামাল যায়, মালামাল আসে। তারপরে আপনার আমাদের হিল ডিস্ট্রিক্ট, তিব্বত সহ ওই অঞ্চল সহ, আরাকান সহ ওই অঞ্চল একটা ভিন্ন নামে একটা স্টেট হওয়ার পরিকল্পনা আছে। বললামই তো আমি যে সেটা হতে পারে। আবার ওদিকে আমাদের উত্তরাঞ্চলের জায়গা কিন্তু অটোমেটিক দখল হয়ে যাচ্ছে। এটা তো কোনো ব্যবস্থা সরকার এখন কিছু, সরকার সব খালি ক্ষমতায় থাকার জন্য ব্যস্ত। আগে তাও একটু প্রতিবাদ করতো টুকটাক, এখন আর সব ছাড় দিয়ে বসে আছে, শুধু ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা। কিন্তু দেশটা তো শেষ হয়ে ঘুমাতে পারবে না। এই জায়গায় কি আমরা এক জায়গায় আসতে পারি? আমার একটা রিকোয়েস্ট কিন্তু এটা বলবার আগে যে পিনাকিদা, ইলিয়াস, আপনি, আমার মনে হয় আপনাদের এডিটোরিয়াল পলিসিতে নেক্সট 3 মাসের জন্য একটু চেঞ্জ আনা দরকার। হাসিনা ওকে, আওয়ামী লীগ ওকে, মানে তারা এখন পচা শামুক, হ্যাঁ পা কাটবার ভয় আছে, একটু সাবধান থাকবো। বাট আমাদের এই যে ভবিষ্যৎ বাংলাদেশ আমরা যে গড়তে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলোর ব্যাপারে মতৈক্য দরকার। ঐকমত্য কমিশন তো ফেল করে গেছে, টাকা খাওয়া ছাড়া আর কোনো কিছু তারা করতে পারে নাই। এখন দেখেন,
রাজনৈতিক দলগুলো যখন একটা ঐক্যমত্যের জায়গায় আসবে যে না ঠিক আছে একটাই, জুলাই সনদের আগেই যে জিনিসটা অ্যাকচুয়ালি ডিক্লারেশনটা আসা উচিত ছিল, ডিক্লারেশন অফ রাইটস অ্যান্ড ফ্রিডম, যেটা অ্যাকচুয়ালি অনেক সভ্য দেশ তাদের স্বাধীনতার পরে প্রথমেই করছে, এক পাতার 2 লাইনের জিনিস। সেটা হচ্ছে এই পরিস্থিতিতে ফ্যাসিজম পরবর্তী বাংলাদেশে ন্যায় বিচার, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতন্ত্রের স্বার্থে আমরা সমস্ত রাজনৈতিক দল আগামী 1টা বা 2টা নির্বাচন যেভাবে তারা মনে করে যে কোনো হানাহানি বা নির্বাচন কেন্দ্রিক কোনো মারামারি বিশৃঙ্খলা হবে না, সেটার প্রমিস করছি। যখন এই ঐক্যমত্যে আসে জিনিসটা, আপনারা বললেন পলিটিক্যাল পার্টি তো তাদের কথা রাখে না, নো, তাদেরকে এটা দেশের জনগণের কাছে নিজেদেরকে যে না নিজেরা তার মানে আন্তরিক সেটা প্রমাণের জন্য এই একটা ডিক্লারেশনে সাইন করা জরুরি। হাসিনা পরবর্তী সময় বাংলাদেশে একটা চক্র তৈরি হয়েছে। দিস ইজ এ সাইকেল দ্যাট ইজ ইনগালফিং বাংলাদেশ after Hasina, and these cycles mainly destroys the will of the people and its purpose is to keep its own interest intact. চক্রটা নিজেদের এবং দলীয় স্বার্থ রক্ষা করাটাই তাদের মূল উদ্দেশ্য। Only when their own interests are compromised due to a conflict of interest with each other, they become vocal. তারা তখন কথা বলে। আজকে গণভোট প্রসঙ্গ, পরস্পরের মধ্যে দ্বিমত, তারা সবকিছুকে জনগণের উপরে চাপিয়ে দিতে চায়। It has nothing to do with the people of the common people of the Bangladesh. This অনৈক্য, মতের অমিল, ঐক্যমত কমিশনের ব্যর্থতা, সংস্কার কমিশনস, all are actually not for the people of the country but for the elite political circle of the country. হাসিনা পরবর্তী সময় ডাকাতের সঙ্গে বসে আপনি কি চেন আপনার জাতীয় সনদ, উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই উপমহাদেশের উপর ব্যবস্থা করে দিচ্ছেন। এবং তিনি ইতিমধ্যে যেদিন শেখ হাসিনার রায় সেদিন তিনি বসে ওই যে পোর্টের দিয়ে দিচ্ছেন আরো, মানে এটা বাঘ তাড়াতে গিয়ে আপনি কুমির নিয়ে এলেন, আপনি এই ভারতকে তাড়াতে গিয়ে আপনি কি নিয়ে এলেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ঢুকিয়ে ফেলেন। কোথায়? আপনার ব্লু বটেন, আপনার সেন্ট মার্টিন বললেন। হাসানের যে কাপুতিটা একটু করতো, গণভোট তো হতে হলে তো আপনি লেজিটিমেট গভর্নমেন্ট থাকতে হবে। আপনি সে লেজিটিমেট গভর্নমেন্ট যে গণভোট ডাকবাড়ির তো কোনো এখতিয়ার নেই। কি বলবেন সরকারকে, কি বলবেন? লেজুক উপরে সরকার। শেখ হাসিনা তার গুমের জন্য, লোক হত্যার জন্য, তাদের খুনের জন্য যে পরিমাণ দায়ী, এরা এতগুলা মানুষ আপনার শহীদ হওয়ার পরে এরা যে আমাদেরকে কিছুই করতে দিল না, তার জন্য কি আমরা দেখি বিচার করবো না? আমি ধর্মসূত্রে ডেফিনেটলি ইসলামের সঙ্গে যুক্ত, ভাষা এবং সংস্কৃতির সূত্রে আমি এই অঞ্চলের সমস্ত ভাষা সংস্কৃতি, সনাতন ধর্মালম্ব, কি জৈন কি বলেন, কি বৌদ্ধ বলেন, সবার সঙ্গে যুক্ত। এটা আপনি কেন আমাকে কাটিয়ে দিবেন যে না তুমি বৌদ্ধ কথা শুনতে পারবো না, তুমি বেদ পড়তে পারবো না, তুমি উপসংস্কৃতি মানতে পারবো না, তুমি খালি ওই মুসলমান হয়ে পড়তে হবে? কেন? ওয়াই ওয়াটস রং? ইসলাম এটা বলে না। চর্চায় আজ আমাদের অতিথি কবি। পর্যন্ত সে অর্থে নিঃসন্দেহে আপনি স্বৈরাচারের পতন, এবং কিছুটা অর্জন আপনি বলতে পারেন যে আমাদের যে রাজনৈতিক যে সংস্কৃতি, রাজনৈতিক চিন্তাভাবনার ক্ষেত্রে যে প্রথাগত যে চিন্তা, সেখানে কিছুটা পরিবর্তন এসেছে। ফলে এক অর্থে আপনি বলতে পারেন এটা ইতিবাচক। আমরা অনেক ঈশ্বর নিয়ে কথা বলতে পারছি, তরুণদের একটা অংশ আসছে যারা রাজনীতিকে নতুন করে ভাবছে। একটা সময় গেছে যখন তারা রাজনীতিতে খুব অনাগ্রহী ছিল, এখন তারা রাজনীতিকে আগ্রহ নিচ্ছে। যদিও তারা মানুষ কথা বলতে পারছে, মানুষকে কথা বলার জন্য এখন ডিজিএফআই এসে ধরে নিয়ে যাচ্ছে না, কিন্তু এর মাসুল কিন্তু মানুষকে দিতে হচ্ছে সমাজের অরাজকতা, মব কালচারের ব্যাপকভাবে বিস্তার লাভ, ধর্ম নিয়ে নতুন করে বাড়াবাড়ি করার একটা প্রবণতা তৈরি হওয়া, সরকারের অযোগ্যতা, নির্লিপ্ততা, রাজনৈতিক দলগুলো এবং সরকারের মিলে একটা নেক্সাস তৈরি করে জনগণকে উপেক্ষা করার মেন্টালিটি, এই বাকি অংশগুলো যদি নিয়ন্ত্রিত না হয়, যদি আইনের শাসন এবং হিউম্যান ডিগনিটি প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই সাময়িক কথা বলতে পারার যে অর্জন, এটা নষ্ট হতে খুব বেশি সময় লাগবে না। সবাই নির্বাচিত সরকার বলে যে মাতম করছে, ওই পরবর্তী সরকারটি আসার মধ্য দিয়েই মানুষের কথা বলা এই অর্জন নষ্ট হয়ে যাবে এবং ভয়ঙ্কর রূপে নষ্ট হয়ে যাবে। এটি নষ্ট করার জন্য সকল আলামত সমাজে বিদ্যমান। কাজেই যে সামান্য জিনিস অর্জিত হয়েছে
সে অর্জিত জিনিস ধরে রাখার জন্য যে কাঠামোগত পরিবর্তন অথবা যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন দরকার, সেটি যদি অর্জিত না হয়, হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাহলে উই আর শিওর টু বি ডুমড। নির্বাচনবাদী এর একটা হয়তো নেতিবাচক দিক আছে, যে নির্বাচনকে তারা একটা রাজনীতি মূল জায়গা বলে মনে করে। তরুণরা এই নেতৃত্ব দিল, আন্দোলন সফল হওয়ার পরে তাদের মধ্যে বিচ্ছিন্নতা বোধ দেখা দিল, তারা নানা ভাগে বিভক্ত হয়ে গেল। এটা তো সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু না, ফলে সমাজের চিন্তার যে স্তরটা, সমাজের চিন্তার যে বিকাশের যে স্তর, সেটা তো সেখানে তো এর অতিক্রম করে যাওয়া তো তরুণদের পক্ষে সম্ভব না। ধরুন একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আমার বই গণ অভ্যুত্থান পরবর্তীকালে সে তরুণদেরকে তারা বিভ্রান্ত করেছে। এরা তো তরুণ না, তরুণরা তো তখন সেই শক্তির জায়গায় এসে পৌঁছে নেই, মানে সমাজের বুদ্ধিবৃত্তিক যে রূপান্তরটা ঘটছে সেটা পুরোপুরি সমাজের এলিট শ্রেণীকে তো ভাঙতে পারেনি, ঠিক আছে না? ফলে সভাপতি তারা তাদের খপ্পরে পড়ে গেছে অতি দ্রুত। গণ অভ্যুত্থানের তো লক্ষ্য ছিল বৈষম্যের অবসান, একটা নতুন বন্দোবস্ত, যে বন্দোবস্তে বাংলাদেশ এতদিন চলেছে বা চলতে পারেনি তার প্রতিকার, কিন্তু সেই নতুন বন্দোবস্ত হলো না। আপনার কথার মধ্যে হতাশাটা বেশি। আমরা হতাশা নাই, আমরা ক্রিটিক্যাল হই। আপনি খুব চিন্তাশীল মানুষ, তো আমরা ক্রিটিক্যালি ভাবি ঘটনাটা কি হয়েছে। সেটা হচ্ছে